ন্যাড়া মাঠে তালতলার মাচাতে বসে সন্ধ্যা আড্ডায় মত্ত বলায়, সঙ্গে নন্দ। গ্রামের ছোকরা থেকে শুরু করে বয়স্করাও এইখানে এসে সন্ধ্যের পর খানিকটা সময় কাটিয়ে যায়। গ্রামের অনেকেরই জীবন চলে কানা নদী থেকে মাছ ধরে, আর রাতের দিকে নদীতে ভালো মাছও পাওয়া যায়। আর সেই জন্যই অনেকে ভাগ্য ফেরাতে ছুটে যায় নদীর এদিক আর ওদিক। কিরে নন্দ, আজকে আবার কোথায় যাবি মাছ ধরতে? আজকে ওই পোড়াই ঘাটের দিকে যাব। শুনেছি রাতের বেলা ওদিকে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। এ বলিস কি রে, এই রাতের বেলা ওদিকে যাবি? তোর তো প্রাণের মায়াটা আর নেই নাকি রে? জানিস না রাতের বেলা ওই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে ওঠে? সবই শুনেছি, কিন্তু ওইসব ধাপ্পাবাজি। এর আগেও তো আমি অনেকবার গেছি, আর এমনিতেও অনেকেই যায়। হ্যাঁ, তা অনেকে যায়, কিন্তু একটু সাবধানে থাকবি বুঝলি। তা একা যাচ্ছিস নাকি? না না, পচা যাবে আমার সাথে। ও পচা জানে তুই আজকে ওদিকে মাছ ধরতে যাবি? ও যা ভীতু ছেলে, ওকে বললে ও আর যাবে না, তাই না বলেই নিয়ে যাব। নন্দর চোখে একরোখা জেদ, আর বলাইয়ের চোখে দুশ্চিন্তা। তারা জানে না এই রাতে তাদের জন্য কি অপেক্ষা করে আছে। পোড়াঘাটের রহস্যময় আহ্বান নন্দকে টেনে নিয়ে চলেছে এক অজানা পরিণতির দিকে। এই, তোরা এখানে আড্ডা মারছিস, আর আমি সেই থেকে অপেক্ষা করছি চৌরাস্তার মোড়ে। ভাবলাম তোরা বুঝি চলে গেছিস। পচার দিকে তাকিয়ে নন্দ আর বলাই মুখ চাওয়াচাই করল, মুচকি হাসল। আরে বাবা, একটু গল্প করছিলাম, তা তুই এসে গেছিস? তা চল এবার। কি রে পচা, রাতের বেলা কানা নদীর দিকে যাচ্ছিস যে? তোর তো ভূতে ভয় লাগে শুনেছি। আসলে নন্দ বলল আজকে নাকি ও আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে, তো সেখানে প্রচুর মাছ ওঠে, তাই আমি যাচ্ছি। সে তো উঠবেই, দেখবি কানা নদীতে মাছ ধরতে গিয়ে যেন ভূত ধরে না ফেলিস আবার। এই বলাই, এত ভয় দেখাস না। পচা পচা, চল 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 চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। ভূতের নাম শুনেই পচার মন খচখচ করতে লাগলো। মনোহর দাদুর মুখে অসংখ্য ভয়ঙ্কর গল্প শুনেছে সে, কিন্তু নন্দর ওপর তার ভরসা আছে। নন্দ এসব বিশ্বাসই করে না, আর সে সাহসী ছেলে। দুজনে মিলে হাঁটতে শুরু করলো কানা নদীর দিকে। গ্রামের শেষ বাড়িগুলো পেছনে ফেলে তারা যখন নির্জন মেঠো পথ ধরে নদীর দিকে এগোচ্ছে, তখন চারিদিকে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশের চাঁদটাও তখন পাতলা মেঘের আড়ালে ঢাকা, তাই টর্চের আলোতেই ভরসা। নন্দ, তুই কখনো ডুবুডাঙ্গার পোড়ার ঘাটের নাম শুনেছিস? দূর পাগল, আবার ভূতের গল্প শুরু করলি তুই? আরে এসব পুরনো দিনের ভেলকি ভূত টুত কিছু নেই, কিছু নেই ভাই। ওসব দাদু ঠাকুমার ভয় দেখানোর কায়দা। আরে না রে, আমি মজা করছি না। ঘাটটায় সত্যি কিছু একটা আছে জানিস তো। মনোহর দাদুর মুখে শুনেছি ওখানে নাকি একটা মাঝি পুড়ে মরেছিল। তারপর থেকে কেউ নাকি ওই ঘাটে ঘোরাফেরা করে আর জল চায়, আর যে জল দেয় তাকেই নাকি মেরে ফেলে রে। জল দিলে ভূত মেরে ফেলে? দারুণ প্লট রে ভাই, এইবার বই লেখা শুরু কর তুই। হ্যাঁ, খুব চলবে। আরে তোর সবেতেই অবিশ্বাস। যখন ভূতের পাল্লায় পড়বি না তখন বুঝতে পারবি। হ্যাঁ, একদম খেসা করা বেরিয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে তারা বুঝতে পারেনি তাদের অলক্ষ্যে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটা তাদেরকেই দেখছে। সে কি আদৌ মানুষ নাকি অন্য কেউ? ডুবুডাঙ্গা 24 পরগনার হারিয়ে যাওয়া একটি গ্রাম, যেখানে একটি পুরনো নদী ছিল।
কানা নদী বহুদিন আগে শুকিয়ে গেছে, কিন্তু একটা ঘাট এখনো আছে, যেটাকে বলে পোড়া ঘাট। বলা হয় এই ঘাটেই একসময় একজন মাঝি পুড়ে মারা গিয়েছিল, আর সেই থেকেই এই জায়গাটা নাকি অশুভ হয়ে গেছে। শোনা যায় তার মৃত্যুর পর থেকেই তার আত্মা এখনো সেই নদীর আশেপাশে ঘোরাফেরা করে। কে রে, এমন গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তোকে দেখে তো মনে হচ্ছে তুই যেন একটা কিছু টের পেয়েছিস। দেখ ওইদিকে ঘাটের একেবারে ধারে জলে ধস নেমে যে জায়গাটা কাদার পাহাড় জমেছে, সেইখানটায় কেউ একটা যেন বসে আছে না? কোথায় রে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে কুয়াশার ভেতর বসে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু একটা কালো কম্বল গায়ে ঢাকা। দেখ দেখ, একদম নড়ছে না, যেন পাথরের মূর্তি। আমি বলছি নন্দ, ওটা মানুষ না রে, ওটা মানুষ না। ওর বসে থাকার ভঙ্গি দেখ, মনে হচ্ছে না ওটা কোনো মানুষ। এই তুই আবার শুরু করলি। হয়তো কোনো জেলে হবে। কুয়াশায় এমনিতেই সব কিছুকে অদ্ভুত দেখতে লাগে। হঠাৎ পচা আর নন্দ দেখতে পায় নদীর একেবারে শেষ সীমানায় পোড়া ঘাটের ধারে কেউ একজন বসে আছে। শরীরটায় নড়াচড়া নেই, যেন পাথরের মতো স্থির। চারপাশে কুয়াশা ঘিরে ধরেছে তাকে, আর সেই স্থিরতার মধ্যে অদ্ভুত এক অস্বস্তিকর নীরবতা। ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যায় পটলের দাদু, অর্থাৎ মনোহর দাদুর কথা। একসময় গ্রামের অভিজ্ঞ জেলে ছিলেন তিনি। মনোহর দাদু বারবার বলতেন, একজন ঘোরাফেরা করে আর জল চায়, আর যে তার কথায় ভুলে তাকে জল দেয়, তখনই সেই ভূত তাকে মেরে ফেলে। কি রে, আমার মনে হচ্ছে এই জায়গাটায় কিছু ঠিক নেই। ঘাটের হাওয়াটা কেমন যেন লাগছে, বুকটা কেমন টান টান লাগছে রে। চল চল, এখানে আর নাও, অন্য কোথাও যাই। আরে ওইখানে কেউ বসে আছে তো কি হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো জেলে আমাদের মতোই মাছ ধরতে এসেছে। আরে কুয়াশায় সবই তো ভয়ানক লাগে। আজকের দিনটা অন্য কোথাও মাছ ধরলে কি অসুবিধে হবে? চল না ভাই, চল না। ও ও বসে নেই, ও অপেক্ষা করছে আমাদের জন্য। আরে চুপ কর তো, ভূত ভূত করে একেবারে মাথায় তুলছিস, তাই না? পুরনো গ্রামের কুসংস্কার এসব। ভয় পেলে বাঁচা যায় না, বুঝলি? এই আমি যাচ্ছি, যা ইচ্ছা তুই তাই কর। নন্দ পচার কথা না শুনে আরো কয়েক পা এগিয়ে যায়। কুয়াশার চাদর যেন আরো ঘন হয়েছে, সেই মূর্তিটা যেন আরো স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটা কালো কম্বলে জড়ানো কেউ বসে আছে। পচা কিছুটা সাহস নিয়ে প্রশ্ন করে, কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে রে ভাই, এই কেমন যেন চামড়া পচে যাওয়ার মতন। আরে চুপ কর তো, চ কাছে গিয়ে দেখি, আলোতে সব পরিষ্কার হবে। কে গো, বলি কে গো, শুনতে পাচ্ছ? মাছ ধরতে এসেছো নাকি? কয়েক মুহূর্ত সব চুপচাপ। তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, চল, একটু জল দাও না গো। কথাটা শোনা মাত্রই পচা এক ঝটকায় কিছুটা পিছনে সরে গেল। তার মুখে তখন আতঙ্ক জমা হয়েছে। না না, ওটা মানুষ না, মানুষ না। মনোহর দাদু বলেছিল জল চায়, ও জল চায়। তারপর তাকে মেরে ফেলে। ওর কণ্ঠটা শুনলি? কেমন যেন চেনা চেনা, কেমন কেমন করুণ একটা মনে হচ্ছে, যেন সত্যি ওর খুব তেষ্টা পেয়েছে রে। হাড়ি পাগল হয়েছিস নাকি? দেখ, বাতাস ভারী হয়ে গেছে, গাছগুলো কাঁপছে। এমন কখনো হয় না, এমন কখনো হয় না। ওটা জল খাবে না রে, ওটা জল খাবে না, তোর প্রাণ খাবে। আমি শুধু একটু জল দেব, ওর এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না রে। না আনন্দ, পেছ
দেখছ? ওটা মানুষ না রে, ওটা মানুষ না। ইতিমধ্যে নন্দ সেই ছায়ামূর্তির হাতে বশ হয়ে গেছে। হঠাৎ একটা বিকট পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। নন্দ জলের বোতল দিতে যাবে, ঠিক তখনই সেই ছায়ামূর্তির মুখ থেকে সরে গেল কালো কাপড়। ধীরে ধীরে কম্বলের ফাঁক থেকে বেরিয়ে এলো একটা গলিয়ে যাওয়া মুখ। চোখ কোটরের ভিতর ঢুকে গেছে, দাঁতগুলো দড়ি বাঁধার মতো বেরিয়ে চামড়াগুলো হয়ে গিয়ে গায়ে চেপে গেছে। সেই ভূত! এই নন্দ, নন্দ পালা, পালা এখান থেকে, পালা পালা। আমার তেষ্টা মিটবে তোদের কাঁচা রক্তে রে। নন্দ তখনও ছায়ামূর্তির কাছে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। কেবল ঝিঝি পোকার ডাক আর গোঙানোর শব্দ ভেসে আসছে পচার কানে। পচার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। সে নন্দকে গুঁতো মেরে পিছনে পিছিয়ে যেতে ইশারা করে, কিন্তু নন্দ কখনো ওই মূর্তির দিকে তাকিয়ে। হঠাৎ মূর্তিটা খুব ক্ষীণ স্বরে বলে ওঠে, মনে পড়ছে না মনোহর দাদুর কথা? যে জল দেয় আমি তাকে মেরে ফেলি। পচা মরিয়া হয়ে এক হাত চেপে ধরে নন্দ। সেই ছায়ামূর্তি আরো শক্ত করে আঁকড়ে ধরে নন্দর শরীর, আপন দিয়ে ওঠে। সে বুঝতে পারে তার শরীরের শক্তি যেন শুষে নিচ্ছে কেউ। তার চোখ বিস্ফারিত হয় আর সে চিৎকার করার চেষ্টা করেও কোনো শব্দ করতে পারে না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নন্দর নিথর দেহ মাটিতে পড়ে যায়। নন্দ তখন অচেতন, মুখ সাদা, ঠোঁট ফ্যাকাশে, কিন্তু দেহে প্রাণ আছে। পচার চোখে পড়ে নন্দর জামার পকেটে থাকা একটা দেশলাই বাক্স মাটিতে পড়ে আছে। পচা হাত বাড়িয়ে তুলে নেয় দেশলাইটা। এক মুহূর্তে যেন মনে পড়ে যায়, একদিন এই আগুনে পুড়ে মরেছিলিস, এখনো তোর মুক্তি হয়নি, এখনো তোর মুক্তি হয়নি। আজ আমি তোকে আবার পুড়িয়ে মারবো। মরিয়া হয়ে একটা কাঠি জ্বালিয়ে সেই জ্বলন্ত দেশলাই কাঠিটা পিশাচের দিকে ছুঁড়ে দেয় পচা। আগুনের শিখা স্পর্শ করতে খালি এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। শুকনো হাড়গুলো যেন জল জল করে জ্বলে ওঠে আর এক তীব্র লালচে আভায় চারিদিক ঘুরে যায়। পচা দেখতে পায় সেই পিশাচের পোড়া কঙ্কাল দ্রুত দাউ দাউ করে পুড়তে শুরু করছে। বিকট একটা আর্তনাদ করে মূর্তিটা ছাই হয়ে মাটিতে মিশে গেল। এক ঝলক পোড়া গন্ধ আর ধোঁয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। পচা নন্দকে নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে যায়। নন্দকে চাদর দিয়ে জড়িয়ে দেয়। তারপর 1 ঘন্টা পরে নন্দ ধীরে ধীরে চোখ মেলে। আমি কোথায়? আমি কোথায়? তুই এখন বাড়িতে। অনেক কষ্টে তোকে বাঁচিয়ে ঘরে নিয়ে এসেছি। ভূত বলে কিছু হয় না, তাই না? বেশ তো, বেশ তো, খেসা করেছিলি। আর যাবি? আমার ভুল হয়ে গেছে পচা, আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। গ্রামের মানুষজন খোঁজ নিতে আসে। পচা সব কিছুই খুলে বলে। অনেকে বিশ্বাস করে, অনেকে আবার হেসে উড়িয়ে দেয়। তবে সেই রাতের পর থেকে গ্রামে আর কেউ রাতের বেলা সেই অভিশপ্ত ঘাটের ধারের কাছে যায় না। অশুভ শক্তি হয়তো আর তাদের পিছু নেয়নি, কিন্তু সেই রাতের স্মৃতি নন্দ আর পচাকে আজীবন তাড়া করে বেড়াবে। আর কানা নদীর শুকনো বুকে আজও যেন এক চাপা দীর্ঘ শ্বাস শোনা যায়, যা বলে দেয় প্রকৃতির প্রতিটি অলৌকিক ঘটনার পেছনে লুকিয়ে থাকে এক অজানা সত্য।